ইসলামী আন্দোলন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সেই বিকাল থেকে এখানে সভা চলছে। আপনারা যারা এই সামনে উপবিষ্ট আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সভাকে সফল করেছেন, সেই দুপুর থেকে প্রখর রৌদ্রে উপেক্ষা করে এই সভায় উপস্থিত হয়ে আমার সেই তৌহিদি জনতা, আপনাদেরকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে বক্তারা বক্তব্য রেখেছেন আর এশার নামাজ সামনে আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করার অথবা বিশেষ কিছু বলার আমার মনে হয় অপেক্ষা রাখে না, কারণ আমি মনে করি বাংলাদেশের মানুষ এই দীর্ঘ 54 বছরে বিভিন্ন সরকারের কার্যকলাপ দেখতে দেখতে মানুষ কিন্তু একটা শিক্ষা হয়েছে, ভালো মন্দ বোঝার একটা মানুষের সুযোগ পেয়েছে, কে ভালো কে মন্দ। কথা তো আমরা সবাই ভালো বলি না? আমরা যারাই নির্বাচনে আসি সবাই একটা জিনিস দাবি করি, আমরা এসেছি আপনাদের খেদমত করতে। কার দ্বারা খেদমত হবে আর কার দ্বারা নির্যাতন হবে, এইটা কিন্তু জনগণ উপলব্ধি করার সুযোগ আমরাই করে দিচ্ছি। অর্থাৎ আমরা যারা প্রার্থী বা যে দল করি, আমরাই কিন্তু জনগণের চোখ খুলে দিয়েছি আমাদের কার্যকলাপের মাধ্যমে। আজকে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে যে একটা পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, বাংলাদেশের মানুষ একটা আশায় বুক বেঁধেছিল। প্রায় 1400-র বেশি লোক, ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশটাকে নূতন করে একটা গণতন্ত্রের পরিবেশ সৃষ্টির জন্য জীবন উৎসর্গ করেছে। হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, আবার হাজার হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করে এখন হাসপাতালে অথবা নিজের বাসায় মৃত্যুর প্রহর গুনছে অথবা রোগ যন্ত্রণা ভোগ করতেছে। এই ধরনের মহা আত্মত্যাগের মধ্য দিয়ে যেই দেশ আজকে নূতন একটা আশার সঞ্চার হয়েছিল, আমরা দেখলাম সেই দেশে নতুন করে আবার লুটতরাজ, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ থেকে শুরু করে এমন কোন কাজ নাই যা এই দেশে হচ্ছে না, যার জন্য জনগণ কিন্তু অত্যন্ত সজাগ, অত্যন্ত সচেতন। তাদেরও সিদ্ধান্ত, আমার রাজনীতির বয়স, আমার বয়স প্রায় 67 বছর, আর আমার এই 67 বছরে প্রায় 43 বছরই আমার কেটেছে রাজনীতির সাথে। আমরা আমাদের জন্মই রাজনৈতিক পরিবারে, সেই ছোটবেলা থেকে নির্বাচন রাজনীতির মধ্য দিয়ে বড় হয়েছি, আর নিজে অনেকটা অজান্তে রাজনীতির সাথে জড়িয়ে গেছি আর জীবনটাকে অতিবাহিত করেছি এই রাজনীতির সাথে। উদ্দেশ্য ছিল কি? মানুষের কল্যাণ, দেশের কল্যাণ, জনগণের ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। কতটা সফল হয়েছি জানি না, তবে চেষ্টা করেছি। আজকে সেই 24 জুলাই বিপ্লবের পর মানুষ যে আশায় বুক বেঁধেছিল, সেই আশা মানুষ কিন্তু এখন হতাশায় আছে। সেই হতাশা থেকে মুক্তি দেওয়ার জন্য এই দেশের জনগণকে নতুন আশার আলো নিয়ে বাংলাদেশের ইসলাম প্রিয় দলগুলি, আমাদের ইসলামী আন্দোলন, জামায়াত ইসলাম বাংলাদেশ সহ সমমনা কিছু ইসলামী দল এবং দেশপ্রেমিক দল আজকে একটা জোটবদ্ধ হয়ে জনগণের সামনে হাজির হয়েছে। আর হাজির হওয়ার কারণেই বাংলাদেশের জনগণ নতুন করে একটি আশার সঞ্চার হয়েছে। এদেশের মানুষ সব তন্ত্র মন্ত্র, সব সরকারকে দেখেছে। এখন মানুষের মধ্যে একটা জিনিস স্পষ্ট হয়েছে, ইসলামের পক্ষে যারা আছে, যারা আল্লাহর উপর ভয় আছে, যারা আল্লাহ দুনিয়ায় এই আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রাজনীতি করে, আমাদের ব্যক্তিগত সুবিধার জন্য আমরা রাজনীতি করি না। আমাদের রাজনীতির উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহর অনুগ্রহ নিয়ে, জনগণের সমর্থন নিয়ে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা কি করব? জনসেবায় আমরা নিজেদেরকে শাসক মনে করব না, আমরা মনে করব জনগণের সেবক। সেবা করার সুযোগ যদি আপনারা দেন, আমরা সেখানে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ গ্রহণ করব। আমরা কোনো শাসন করব না, নেতা হব না, আমরা হব আপনাদের খাদেম। এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর আমাদের প্রতিপক্ষ বন্ধুরা, তাদের উদ্দেশ্য কি? তাদের নিজেদের পেট ভরতে ভরতেই তাদের
সময় 5 বছর কেটে যায়, তারা আমাদের জন্য চিন্তা করার কোন সুযোগ পায় না। আজকে বাংলাদেশের জনগণের এই মনোভাব, বাংলাদেশের যে পরিস্থিতি, এইটা কিন্তু আমাদের প্রতিপক্ষ যে রাজনৈতিক দল আছে তারাও কিন্তু এটা উপলব্ধি করে, স্বীকার করুক আর নাই বা করুক, কিন্তু আসলে তারা এটা স্বীকার করতে চায় না আমাদের সামনে। কিন্তু তাদের মনে মনে কিন্তু একটা উপলব্ধি হয়েছে, তারা বুঝতে পেরেছে তারা যে কাজগুলো করেছে 24শে জুলাই বিপ্লবের পর সর্বপ্রথম প্রয়োজন ছিল কি, যারা নিহত হয়েছে তাদের পরিবারের সমবেদনা জানানো, তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য তাদের বাড়ি গিয়ে কবর জিয়ারত করা, তাদের শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়া, তাদের হত্যার বিচার নিয়ে সোচ্চার হওয়া। কিন্তু আমরা দেখলাম একটি রাজনৈতিক দল যেখানে 24শে জুলাই বিপ্লবের পর পূর্বতন সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে, তার মাত্র 2-3 দিন পরই তারা ঢাকায় তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দাবি করলো কি, ডক্টর ইউনূসকে বলল আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দেন। আমার প্রশ্ন সেই সব বন্ধুদের কাছে, সেই দিন আমিও সেই দলের একজন সমর্থক ছিলাম, দলের সাধারণ সদস্য ছিলাম। আমি সেই কথা শোনার পর আমার নিজের বিবেকের কাছে প্রশ্ন হয়েছে, এই কোন দল, এর কি কোনো বিবেক বিবেচনা নেই, যেখানে এখনো শহীদদের রক্তের দাগ শুকায়নি, আহত মানুষের আহাজারি শেষ হয়নি, সেই অবস্থায় কি করে এরা দাবি করলো যেখানে দেশের আইন শৃঙ্খলা বলতে কোন পরিস্থিতি নাই। আপনারা শুনেছেন বাংলাদেশের অধিকাংশ থানা থেকে এই পুলিশ বাহিনী পালিয়ে গেছে, কোন থানায় পুলিশ ছিল না, ঢাকার সমস্ত থানাগুলো ছিল কি পুলিশ শূন্য, আইন শৃঙ্খলা কি একদম কিছুই ছিল না বাংলাদেশে। সেই অবস্থায় কি করে 3 মাসের মধ্যে নির্বাচন দিবে, আর এই নির্বাচন দাবি করাটা কতটা যুক্তিযুক্ত, সেই থেকে শুরু হয়েছে তাদের অধপতন। অর্থাৎ জনগণ কি চায় আর তারা কি চায়, তাদের একটাই উদ্দেশ্য। এত বছর আমরা ক্ষুধার্ত ছিলাম, এখন বাস স্ট্যান্ড, হোমডে স্ট্যান্ড, সুইচ কালভার্ট যেখানে যা আছে আপনারা কষ্ট করে তরমুজ ফলাবেন, তারা হিসাব করবে আপনি কত টাকা তরমুজ বিক্রি করেছেন, হিসাব করে তারা ক্যালকুলেটর চেপে আপনাকে বলবে এত টাকা আমাদের দিতে হবে, আপনি এত টাকা তরমুজ বিক্রি করেছেন। এই অবস্থা কি হয় নাই? আপনি নদীতে জাল ফেলবেন, জেলে যারা আছে আপনি কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে মৎস্য আহরণ করে আপনি মাছ বিক্রি করবেন, তারা হিসাব রাখবে কে কত বিক্রি করছে, তারা এসে চাঁদা দাবি করে। এটা কিসের আলামত? ইউনিয়ন পরিষদে ঢুকে নির্বাচিত ইউনিয়ন পরিষদ, সেখান থেকে তারা চাল বস্তায় বস্তায় চাল, এই চাল কিসের? জেলেদের জন্য চাল। এই চাল কিসের? ভিজিটির চাল। এই চাল কি বিধবাদের জন্য। সেই চাল এনে তারা যদি গরিব লোকদের দিত, যে আগের সরকার দলীয়করণ করেছে, যে পাওয়ার না তাদেরকে দিয়েছে, আমরা এসে সঠিকভাবে বরাদ্দ করলাম, সেইটা কি হয়েছে? সেটি কি করেছে? তারা দলের নেতারা সেই চাল ভাগ করে নিয়ে গেছে, বস্তায় বস্তায় চাল। এইটা কি লক্ষ্য ছিল জুলাই বিপ্লবের? এইটা কি উদ্দেশ্য ছিল শহীদ হয়েছে তাদের? এই কাজগুলো যারা করেছে তারা যতটা যা বুঝতে পেরেছে তাদের দলের নেতা তার চেয়ে বেশি বুঝেছে। আপনারা দেখেন না পত্র পত্রিকায় অথবা টেলিভিশনে যখন বক্তব্য দেয় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে, এটা কি আমাদের কথা? এই কথা কিন্তু তাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সবসময় একটা কথা বলে, আপনারা যদি ভেবে থাকেন যে আমরা ক্ষমতায় এসে গেছি বড় ভুল করবেন। সামনের নির্বাচন, আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। আপনারা এমন কোন কাজ করবেন না, সে স্পষ্টই বলে চাঁদাবাজি বন্ধ করুন, সালিশ বাণিজ্য বন্ধ করুন, মানুষের কাছে যান, মানুষ কি করলে খুশি হবে সেই কাজ করেন। কিন্তু তার দলের নেতা কর্মীরা কেউ কি সেটা শোনে? নেতাও যেমন তার কর্মীদেরকে শোনাইতে পারে না, আর তারাও সেটা শুনে না। অথচ আপনারা দেখবেন আমরা যে দল করি সেই দলের নাম কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দলের আমির যে কথা বলে, আমাদের দলের একদম নিম্ন পর্যায়ের একজন সমর্থক থেকে শুরু করে দলের কেন্দ্রীয় পর্যায়ের সর্বোচ্চ নেতা
সবাই এক বাক্যে সেই সিদ্ধান্ত মেনে সেই কাজ করে। একটা দল যদি তার নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ না করতে পারে, চাঁদাবাদী, সন্ত্রাস, হত্যা, ধর্ষণ যদি বন্ধ না করতে পারে, সেই দল, সেই নেতার কাছে এই দেশ, জাতি, জনগণ নিরাপদ কিনা আপনারা একবার ভেবে দেখবেন। তারা আজকে ক্ষমতায় নাই, এখনই এই কাজ করতেছে, ক্ষমতায় গেলে তারা কি করবে সেইটা আমরা তারা প্রমাণ করে দিচ্ছে না। যার কারণেই তাদের নেতা তাদেরকে সতর্ক করে, এবং তারা সেই জন্যই বলতেছে আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত কঠিন। এই কথা তো বাস্তবে প্রমাণ হয়েছে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের যে কয়েকটি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলো কি আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটা সংকেত? এখানে তারা কি দেখেছে যে আজকে বাংলাদেশের জনগণ ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, চাঁদাবাদী, সন্ত্রাস, দুর্নীতির বিপক্ষে। যার কারণে বাংলাদেশের সত্যের শিক্ষা দীক্ষায় উন্নত যারা, তারাই এই সব বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছে। এই শিক্ষিত যুবকরা, এই শিক্ষিত যুবতীরা, আমার ছাত্রছাত্রী ভাই বোনরা, তাদের ভোটের রায়ের মধ্য দিয়ে আগামী বাংলাদেশের নির্বাচনে ফলাফলের একটা ইঙ্গিত তারা দিয়ে গেছে। যার কারণে আজকে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাদের এখন কৌশল কি? চাঁদাবাজি তো ছাড়তে পারবে না, বন্ধ করতে পারবে না দুর্নীতি, ধর্ষণ, বিভিন্ন ধরনের অপকর্ম। আপনারা শুনেছেন কয়েকদিন আগে নোয়াখালীর একটা মসজিদে একটা ইসলামী ছাত্র সংগঠন কোরআন প্রশিক্ষণের একটা আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে মসজিদে ঢুকে সেখানে হামলা করা হয়েছে। এটা তাদের কাজ। এইটা আজকে যতই তারা বলো, তারা কিন্তু মাঝে মাঝে তাদের চরিত্র, তাদের স্বরূপ, তাদের যে উদ্দেশ্য সেইটা তারা প্রকাশ করে ফেলে। যেমনি ভাবে আপনারা দেখেছেন আমাদের এই পার্শ্ববর্তী এলাকা গলাচিপা, আপনারা জানেন 24-এর অভ্যুত্থানের অন্যতম মহানায়ক অথবা অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি নুরুল হক নূর, সে তার এলাকায় এসে তার দলের কথা জনগণের কাছে বলতে গিয়ে কতবার নির্যাতিত হয়েছে। সেই আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের হাতে, আর এখন আবার যারা নিজেদেরকে মনে করে এই দেশটা তাদের বাপ দাদার সম্পত্তি, এই দেশের জনগণ তাদের কেনা গোলাম, তারা যা খুশি তা করবে আর জনগণ সেটা মেনে নেবে, এই ভুল ধারণা থেকে আমি সেই বন্ধুদেরকে ফিরে আসার অনুরোধ করব। আপনারা যা ভাবছেন বাস্তব অবস্থা তাই না, এটা আপনারাও বোঝেন। আর বোঝেন বলেই বলেন যে আজকে ক্ষমতায় আমরা যাব রাষ্ট্রীয় ক্ষমতায়, তোমরা এখান থেকে যদি আমাদের দলের বাইরের লোককে এমপি নির্বাচিত করো, তার দ্বারা এলাকার কোন উন্নয়ন হবে না। আমি সেই সব বন্ধুদের বলি, আমি দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি সেই জাতীয় পার্টি ক্ষমতায় থাকার সময়, আর এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2008-এ আমি যে নির্বাচিত হয়েছি, আমি যে কাজ করেছি আমার উপজেলায়, পার্শ্ববর্তী কোন উপজেলায় সেই কাজ কেউ করতে পারেনি। ভিজিটিং চাল 30 কেজির জায়গায় 5 কেজি বেছে আমি সেই ইউনিয়ন পরিষদের সচিবকে আমি কারাগারে নিক্ষেপ করেছি। স্থানীয় এমপির আপন ভাগিনা চাল চুরি করছে, ওই পল্লী ইলেকশনে আমি তাকে হাজত দিয়ে দিয়েছি মামলা দিয়ে। এমনি ভাবে আমি মনে করি আমাদের দলের যে একটা স্লোগান আছে, আমাদের মহতারাম আমির ইসলামী আন্দোলনের স্লোগান কি? আমরা নেতার পরিবর্তন চাই না, আমরা চাই নীতির পরিবর্তন। সেই নীতি কি? সত্য ন্যায়ের পক্ষে, সৎ লোকের শাসন চাই। একটা লোক যদি সরকারি দলের কি বিরোধী দলের, এখানে চেয়ারম্যান সাহেব উপস্থিত বক্তব্য রেখেছেন, আমাদের আরো 2জন চেয়ারম্যান ছিল, তাদেরও আসার কথা ছিল, কিন্তু ইউনিয়নে বিভিন্ন কার্যক্রমের কারণে তারা এখানে উপস্থিত হতে পারেনি। আজকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যে কোনো জিনিস সরকারি উন্নয়নের যে কাজ, সেইটা কিভাবে বরাদ্দ হয় এলাকার জনসংখ্যা আয়তনের ভিত্তিতে। অর্থাৎ যে ইউনিয়ন আয়তনে বড়, জনসংখ্যা বেশি, সেইখানে যে বরাদ্দ হবে তার চাইতে কম বরাদ্দ হবে যে ইউনিয়নে কি আছে জনসংখ্যা কম। যদি টিউবওয়েল আসে একটা উপজেলায়,
100, সেইটা ভাগ হবে ওইভাবে আয়তন জনসংখ্যার ভিত্তিতে। যে ইউনিয়নের চেয়ারম্যান 7 লোক, সে টিউবওয়েল দেবে বিনা পয়সায়। সরকারি যে নিয়ম, 5,000 টাকা জমা দিয়ে টিউবওয়েল পাবে। আর যে ইউনিয়নের চেয়ারম্যান কি অসৎ, সে বলবে 30,000, 25,000, 40,000, যে যত টাকা দেবে তার কাছে টিউবওয়েল দেবে। এইটা তো কথা না। এক মূল কথা হচ্ছে সরকারি যে নিয়ম আছে, এই নিয়ম, এই বরাদ্দগুলো যদি সঠিকভাবে ব্যবহৃত হয়, সেই এলাকার উন্নয়নের কোনো সমস্যা হয় না। কারণ আজকের বয়স্ক ভাতা আছে, ভিজিডি আছে, জেলেদের চাল আছে। যখন অবরোধ থাকে, জেলেরা যাতে খাওয়া দাওয়ায় কষ্ট না হয়, সেই জন্য তাদেরকে ভর্তুকি দেওয়ার জন্য, তাদেরকে সহায়তা তাদের চাল দেওয়া হয়। সেই চালটা যদি প্রকৃত জেলেদের দেওয়া হয়, যারা বিধবা অসহায়, তাদেরকে যদি বিধবা ভাতা ঠিক মতো দেওয়া হয়, বয়স্ক লোক যারা অসহায়, যাদের উপার্জনের কোনো ক্ষমতা নেই, তাদেরকে যদি সঠিকভাবে বয়স্ক ভাতা দেওয়া হয়, সেইখানে কিন্তু কোনো অভাব থাকে না। কিন্তু আমরা করি কি, যে আমার পয়সা দেবে অথবা যে আমার পক্ষের লোক, তাকে সেই কাজটা দেয়। এটা কি অনিয়ম? সুশাসন যদি না থাকে, কোনোদিন দেশের উন্নয়ন হবে না। যারা এখন আমাদেরকে উন্নয়নের জন্য আমাদেরকে জ্ঞান দিতেছে, বলতেছে আমরা গেলে উন্নয়ন হবে, অন্যরা গেলে উন্নয়ন হবে না, আমি সেই সব বন্ধুদের বলবো, অতীতেও আপনারা উন্নয়ন করেছেন। কিসের উন্নয়ন? আপনাদের ভাগ্যের উন্নয়ন। আপনারা দেখবেন আপনার এলাকায় যারা আগে যে অবস্থায় ছিল, এই 1-1.5 বছর, 14 মাস হতে চলছে, এই 14 মাসে তাদের অর্থনৈতিক অবস্থা কি পরিমাণ পরিবর্তন হয়েছে। তারা আগের চাইতে কত টাকার মালিক হয়েছে, ক্ষমতায় না গিয়ে। কিসের বলে? অবৈধ ক্ষমতার বলে। আজকে এই অবস্থার থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী সহ সমমনা রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান নিয়ে, যে আপনারা সব তন্ত্রমন্ত্র দেখেছেন, সব সরকারের শাসন দেখেছেন, আপনারা দয়া করে একবার ইসলামের পক্ষের শক্তিকে ক্ষমতা আনেন। ইনশাআল্লাহ এই দেশের উন্নয়ন হবে। কাউকে চাঁদা দিতে হবে না, কাউকে অসম্মানিত হতে হবে না। আজকে যেভাবে রাস্তাঘাটে বিভিন্ন ভাবে আমাদেরকে বলা হয়, আপনি কেন ওই দলের মিটিং গেলেন, আপনি কেন ওই সবাই গেলেন, ওই দলের সদস্যদের, এইটা বলার অধিকার কি কারো আছে? এটা দেশের যার যেখানে খুশি সে সেখানে রাজনীতি করবে। যদি কেউ ভুল করে, জনগণ সেটা বিচার করবে। গায়ের জোরে, পেশি শক্তির জোরে আজকে এই কাজ যারা করতেছেন, জনগণ আপনাদের কাছ থেকে দূরে সরে গেছে। তার প্রমাণ আপনারা পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে, আপনাদের সভা সমাবেশে। আজকে আমরা যেই সভা করতেছি, বড়বাসিতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে এখানে যারা সমবেত হয়েছে, আমি সেই সব বন্ধুদের বলবো, আপনারা খোঁজ নিয়ে দেখবেন এই জনসাধারণকে এই সভায় আসার জন্য আমরা একটি টাকাও দলের পক্ষ থেকে, প্রার্থীর পক্ষ থেকে কোনো খাবার, কোনো টাকা, যাতায়াতের কোনো পয়সা আমরা দেইনি। তারা এখানে এসেছে, তারা একটি আদর্শ ধারণ করে। সেই আদর্শ কি? বাংলাদেশে ইসলামী সরকার গঠিত হবে, আজকে এই দেশ বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে তারা আজকে ইসলামী আন্দোলনের পতাকা তলে সমবেত হয়েছে, আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে। আর আপনারা যে দল করেন, লোক আনতে হলে ট্রলার ভাড়া দিতে হয়, টেম্পু ভাড়া দিতে হয়, হুন্ডা ভাড়া দিতে হয়, স্টেজ করার জন্য টাকা দিতে হয়। কারণ আমি তো ওই দল অনেকদিন করে এসেছি, আমি এর আগেও তো প্রার্থী ছিলাম। আমার প্রত্যেকটা কাজে টাকা ছাড়া কোনো কর্মী লড়ে না, নেতা কর্মী সবাই টাকা ছাড়া কেউ লড়ে না। টাকা দেব,